একটা ঈশ্বর প্রতিম, সৃষ্টিকর্তা প্রতিম একটা ব্যক্তিত্ব। তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে ভূত বানিয়ে দেওয়া হয়েছিল। তাকে একটা একটা ফেরেশতাকে হেওয়াইন বানিয়ে দেওয়া হয়েছিল। এই যে ঘটনাক্রমটা, এই ঘটনাক্রমের সঙ্গে কেবল যে একেবারে পাকিস্তানপন্থীরা ছিলেন, যুদ্ধাপরাধীরা ছিলেন, রাজাকারেরা ছিলেন তা নয়। যারা শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে অসীম থাকাকালীনও নানা ধরনের সুবিধা পেয়েছেন, তাদের মধ্যেও একটা অংশের মানুষ ছিলেন। এই অংশের একটা বড় অংশের সম্পর্কে বলতে গেলে একটা বড় কথা, বাঙালির মধ্যে, সেটা ওপারের বাঙালি হোক এপারের বাঙালি হোক, একটা হিরোইজম সবসময় কাজ করে। সেই হিরোইজমের দৌলতে জনগণেশ যা বলছে সেই তরিতে, সেই নৌকোয় চেপে বসা। আমি নৌকোটা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক অর্থে বলছি না, সেই তালিকায় চেপে বসা, এটা বাঙালির একটা স্বভাব। ধরুন উরুক্কু গল্পের লেখিকা নাসরিন জাহান, উরুক্কু অসাধারণ একটি উপন্যাস, সামান্য উপন্যাস, কিন্তু তিনি আমাকে আমি শেখ হাসিনার পক্ষে সমাজ মাধ্যমে বলার জন্য এই 2004-এর জুলাই টুলাই ওই সব সময় থেকে ডাইনি টাইনি বলে নেত্রীকে অপমান করা, নানান রকম নানান কথা বলতে শুরু করলেন। তিনি আবার পরে বদলে গেলেন। এই যে আমরা এখন এত বেশি নিজেদের বিচার বিশ্লেষণকে বাদ দিয়ে, আমরা মানে সামগ্রিকভাবে মানব সমাজের কথা বলছি, নিজেদের বিচার বিশ্লেষণকে বাদ দিয়ে এই মিডিয়া এবং এই সোশ্যাল মিডিয়ারও একটা অংশকে তো দখল করতে চাইছে এক অংশের লোক, যারা এই মেন কোর্স মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। তারা নানান ভাবে মিথ্যার জাল বুনেছিল। এই মিথ্যার জাল বুনবার পেছনে একটাই লক্ষ্য ছিল, কি করে বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করতে পারা যায়। শুধুমাত্র তো এদের উদ্দেশ্য, 5ই আগস্টের উদ্দেশ্য তো শুধুমাত্র শেখ হাসিনাকে দেশান্তরী করা নয়, তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর যে লিগেসি, তাঁর যে রক্ত, সেটাকে শেষ করে দেওয়া। ওরা শেখ হাসিনা, শেখ রেহানাকে খুন করবার উদ্দেশ্যেই গোটা ব্যাপারটা করেছিল। তার মধ্যে এই যে সব লোকজন, ওয়াকারুজ্জামান ছিল কি ছিল না, এগুলি তো এখন নানা ধরনের বিতর্কের বিষয়, আলোচনার বিষয়। আগামী দিনে নিশ্চয়ই এগুলো আরো পরিষ্কার হবে। কিন্তু সেই মানুষটাই যখন এই যে গত আমাদের এই 2026-এর 5ই আগস্ট ভার্চুয়াল বক্তৃতা করলেন, এই বক্তৃতাকে বন্ধ করে দেওয়ার জন্য তারেক রহমান চেষ্টার কসুর করেনি। সে তার নিজের যাবতীয় সোর্স ব্যবহারের পাশাপাশি তার পালক পিতা অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুসের যাবতীয় সোর্স ব্যবহার করেছে। এই সোর্স তো আপনারা জানেন, হিলারি ক্লিন্টন থেকে শুরু করে আমেরিকার যারা হেনরি কিসিঞ্জারের নাতিপুতিরা আছে। এই নাতিপুতিরা শব্দটা বারবার বলি, কারণ মাননীয় শেখ হাসিনাকে বিকৃত করে এই শব্দটা, ওর বলা শব্দটাকে বিকৃত করে বেশি ব্যবহার করে তো এই যুদ্ধাপরাধী পাকিস্তান প্রেমী শক্তিরা, সেই জন্য এই শব্দটা আমি বেশি বলি। তারা যেভাবে ব্যবহার করেছিল, যেভাবে চেষ্টা করেছিল তিনি যাতে ভারতে বসে এই বক্তৃতা না দেন, এবং ভারতকে চমকানোর অনেক চেষ্টা করেছে। ভারত সরকারে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, আমি তার তীব্র বিরোধী। আমি নিজেকে একজন অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে গড়ে তোলবার চেষ্টা করি, কিন্তু ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকার, তারা বাংলাদেশ ইস্যুতে যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে, চেতনার পক্ষে, বাংলাদেশের হাজার হাজার শোষিত নিপীড়িত মানুষ যারা এই খুনি ইউনুস, খুনি তারেক রহমানের দ্বারা নানাভাবে অত্যাচারিত, তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, সেই জায়গাটিকে আমি স্পষ্টভাবে সমর্থন করি। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে বিজেপির নতুন সরকার এসেছেন, রাজনৈতিকভাবে তাদের বিরোধী হয়েও বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার আগেও একাধিকবার শেখ হাসিনা ইস্যুতে তার সঙ্গে আমার সঙ্গে যখন আলোচনা হয়েছে, তিনি শেখ হাসিনার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল মানসিকতা নিয়ে চলেন, এখনো চলেন। তার এই আন্তর্জাতিক দুনিয়া ঘিরে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ঘিরে তার যে ভূমিকা, সেটাকে আমি শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাই। এই জায়গা থেকে বলতে হয় যে এই যে তারেক রহমানের অনেক চেষ্টা, এবং শুধু মৌখিক চেষ্টা না, বাংলাদেশের গরিব গুরব মানুষের করের টাকায় নানান ভাবে লবি করে, আমেরিকা, ব্রিটেন, সর্বত্র লবি করে, যেহেতু বেশ কিছুদিন তিনি ইংল্যান্ডে ছিলেন, এই সমস্ত চেষ্টা চরিত্র করে তিনি
ভেবেছিলেন যে টাকা পয়সা দিয়ে, প্রভাব খাটিয়ে, লোভ দেখিয়ে, যে কোনো ভাবেই হোক শেখ হাসিনার এই বক্তৃতা তিনি বন্ধ করতে পারবেন। আসলে শেখ হাসিনার বক্তৃতা এক একটা শব্দ, নেত্রীর উচ্চারিত এক একটা শব্দ হচ্ছে এক একটা উল্কাপাত। সেই উল্কাপাতকে ভয় পায় এই রাজাকারদের নাতিপুতি তারেক রহমান। ভয় পায় বলেই সে নানান চেষ্টা করেছিল, কিন্তু এবং ভারত সরকারের উপরেও চাপ সৃষ্টি করেছিল। ধন্যবাদ জানাই ভারত সরকারকে, তারা কোনো রকম চাপের কাছে নতি স্বীকার করে। ভারতে বসে, ভারতে বাক স্বাধীনতার ক্ষেত্রটি কতটা প্রসারিত আছে কি নেই সেগুলি বিতর্কের বিষয়, কিন্তু শেখ হাসিনার বাক স্বাধীনতার প্রশ্নে ভারত সরকার যে অবস্থান দিচ্ছেন সেই অবস্থানকে আমি স্যালিউট করি, সেই অবস্থানকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম করি, সম্মান করি। এই জায়গা থেকে কিন্তু আমাদের ভাবা দরকার যে শেখ হাসিনার বক্তৃতাকে কেন ভয় পাচ্ছিল তারেক রহমান। তারেক রহমানের কাছে নিশ্চয়ই ইন্টেলিজেন্সি খবর ছিল যে এই বক্তৃতা প্রচারিত প্রসারিত হলে গোটা কেবলমাত্র বাংলাদেশেই তার প্রতিক্রিয়া হবে না, বা কেবলমাত্র ভারতে যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের মধ্যেই প্রতিক্রিয়া হবে না, গোটা বিশ্বব্যাপী একটা প্রতিক্রিয়া তৈরি হবে। এবং শেখ হাসিনাকে যে উনি হেবাইন বলে দেখানোর চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা যে কতখানি ভণ্ডামির পরিচয় ছিল, সেই চেষ্টার মধ্যে কতখানি যে ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র কাজ করেছিল, সেগুলি প্রকাশিত হয়ে শেখ হাসিনার ফেরেস্তা রূপটা মার্জনা করবেন, তার দেবী রূপটা সেটাই প্রকটিত হবে। আর সেটাই হয়েছে কিন্তু এই বক্তৃতার ফলে। তিনি তো কোনো হুমকি চমকি দেননি, তিনি তার স্বভাব সুলভ মার্জিত ভঙ্গিতে, স্বভাব সুলভ স্নেহময় মায়ের ভঙ্গিতে তিনি তার কথাগুলো বলেছেন। কি কথা বলেছেন? তিনি বলেছেন তিনি বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে আছেন। তিনি বলেছেন এই যে 2 বছরে বাংলাদেশ একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ মধ্যবিত্ত গরিব হয়ে গেছে, আর গরিব সর্বহারা হয়ে গেছে। উচ্চবিত্ত এখন একটা বড় রকমের অর্থনৈতিক সংকটে ভুগছে, খাবার কিছু নেই, খেতে পায় না। আমরা তো কেবলমাত্র ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, চিটাগাং ইত্যাদি বড় শহরগুলো নিয়ে ভাবি, যারা বাইরের থেকে বাংলাদেশকে দেখার চেষ্টা করি, কিন্তু আপামর গ্রাম বাংলা কেমন আছে? আপামর গ্রাম বাংলার সাধারণ মানুষ, আমার মা বোন, আমার বাঙালি মা বোন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বাঙালি মা বোন, আমার ভাইরা, আমার দাদারা, আমার পিতৃপ্রতিম মানুষজনেরা, মাতৃপ্রতিম মানুষজনেরা, তারা খেতে পাচ্ছেন না। তারা একটু চালের জন্য, একটু একটু মাছ মাংসের কথা ছেড়েই দিন, এই যে অর্থনৈতিক সংকট, এই অর্থনৈতিক সংকটের জন্য দায়ী কে? এই অর্থনৈতিক সংকটের জন্য দায়ী হলো ডিপ স্টেট, পাকিস্তান, চীন এবং তাদের দালাল ইউনুস, তাদের দালাল তারেক রহমান। মানুষকে এই জায়গাটা বুঝিয়ে, মানুষকে তার পরিত্রাণের পথ খুঁজে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবার যে চেতনাবাহী বক্তৃতা মাননীয় শেখ হাসিনা তিনি এই যে গত 5ই আগস্ট দিয়েছেন, হ্যাঁ 5ই আগস্ট এই 26 সালে দিয়েছেন, তার মধ্যে থেকেই উঠে আসছে কিন্তু বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের বক্তৃতার মূল সুর। হাতের লড়াই, মাথা গোজবা ঠাঁইয়ের লড়াই, স্বাস্থ্যের লড়াই, নারীত্বের সম্মান রক্ষার লড়াই, যুব ছাত্র যুবর শিক্ষার লড়াই, তাদের মেহনত দিয়ে, কারুর শরীরবৃত্তীয় মেহনত, কারুর মেধাবৃত্তীয় মেহনত, তা দিয়ে তাদের পেটের ভাত নিজের মেহনতে জোগাড় করে নেওয়ার লড়াই। এই তারেকের মতন বা তারেকের চেলা চামুন্ডাদের মতন মা বাবার দয়ায় করে কমে খাওয়া নয়, মেহনত দিয়ে জোগাড় করা, মেহনত দিয়ে আহরণ করার এই যে জায়গাটা, এই জায়গাটাই উঠে এসেছে শ্রদ্ধেয় শেখ হাসিনার বক্তৃতার মধ্যে দিয়ে। আর এখানেই কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, তারা যাকে একদিন হেবাইন বলেছিল, অর্থাৎ জানোয়ার বলেছিল, তারাই আজ তাকে ফেরেস্তার রূপে তার রেজারেকশন ঘটানোর জন্য গোটা বিশ্বের গণমাধ্যম, সেটা কি প্রিন্ট মিডিয়া, কি ইলেকট্রনিক মিডিয়া, কি সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু মুগ্ধ বিস্ময়ে আজকে বলছে যে বাংলাদেশের এই যে সাধারণ মানুষের এই যে যন্ত্রণা, সেখানকার মত প্রকাশের স্বাধীনতা বলে কিছু নেই, সেখানে আইনের শাসন বলে কিছু নেই। এই যে আমরা 2 দিন আগে দেখলাম শ্রদ্ধা দীপুমণি, তাকে দেখতে তার অসুস্থ স্বামী যেভাবে এসেছেন, চোখের পানি ধরে রাখতে পারা যায় না সে দৃশ্য দেখে। এটা গোটা বিশ্ব দেখেছে, গোটা বিশ্ব জানছে যে কি অত্যাচারের স্টিম রোলার ডিপ স্টেটের পরামর্শে ইউনুসকে
মূল পরামর্শদাতা করে এই তারেক রহমান করে যাচ্ছে, তারেক জিয়া করে যাচ্ছে। নতুন করে খাল কাটার কি ষড়যন্ত্র, খাল কেটে কিভাবে আমেরিকাকে নিয়ে আসবার ষড়যন্ত্র এই হেমাইনটা করছে, সেটা মানুষ দেখছে। সেই জন্যই তো আজকে টুকু ভাইকে কার্যত পদচ্যুত করে আজকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করবার নাকি চেষ্টাও করছে। এগুলি যাই করুক, শেখ হাসিনার বক্তৃতা কিন্তু সার্বিকভাবে গোটা বিশ্বের কাছে একটা নতুন রকমের ইঙ্গিত দিয়েছে, একটা নতুন এই যে আপনি রকমের যে লড়াইয়ের বার্তা দিয়েছে। এই যে আপনি বার্তার কথা বললেন, বিশ্ব হুম। মিডিয়ায় কিন্তু যেই বিষয়টি, এই আপনি যা যা বললেন এগুলো আছে, এগুলো তারা ফোকাস করেছে, উল্লেখ করেছে, কিন্তু সবচেয়ে বেশি উল্লেখ করেছে যে তিনি ফাঁসির দণ্ড মাথায় নিয়েও দেশে ফিরবেন। এইটাকেই তার মানে, এইটাও এই যে তিনি যে বক্তব্যটা দিলেন, তিনি যে অঙ্গীকার করলেন এবং যে বার্তাটি দিলেন যে তার যা হোক, জেল হোক ফাঁসি হোক, এগুলো জেনেও এগুলো মাথায় নিয়েই তিনি দেশে ফিরবেন। এই বিষয়টা কি বিশ্ব মিডিয়া এক ধরনের বৈপ্লবিক একটা নেতৃত্বের বার্তা পেলেন কিনা, সেইটাই কি বেশি পিক করলো কিনা আন্তর্জাতিক মিডিয়াগুলো? আসলে বঙ্গবন্ধু তিনিও কোনোদিনও মৃত্যুকে পরোয়া করেনি। বাঙালি আমাকে মারবে না, এটাই ছিল তার মূল কথা, যদিও সেটা বাস্তবায়িত হয়নি। আর শেখের বেটিরও সেই একটাই কথা। তার যখন এই তথাকথিত ফাঁসির হুকুম হয়েছে, তার 5-7 মিনিট পরে তার সঙ্গে যখন কথা হচ্ছে, কি অচঞ্চল তিনি, একটুও গলা কাঁপছে না। আমরা সাধারণ বাঙালি, আমরা কোর্ট দেখলেই ভয় পেয়ে যাই, কোর্টে যেতে গেলেই 4বার আমাদের টয়লেটে যেতে হয়। কিন্তু ওই তথাকথিত সঙের রায় ঘোষিত হওয়ার 5-10 মিনিটের সময়ের মধ্যে শ্রদ্ধেয় আপার সঙ্গে যখন আমার কথা হচ্ছে, কি অচঞ্চল তার কথা, এই ক্যাঙ্গারু আদালত ঘিরে তার কি অচঞ্চল কথা। তার থেকেই বোঝা যায় জীবন আর মরণ, এই দুটোকেই তো তিনি খুব কাছ থেকে দেখেছেন। গ্রেনেড হত্যার সময় খালেদা জিয়ার তো উদ্দেশ্যই ছিল, তারেক ছিল তার মাস্টার মাইন্ড, উদ্দেশ্যই ছিল নেত্রীকে হত্যা করা। তার আগে এরশাদও তাকে হত্যা করতে কম চেষ্টা করেননি। জীবনের আড়াল করে মরতে গিয়ে কেউ বাঁচেনি, কাজ কিরে তো রাখি জলে, বারেকের মরণ কারো 2বার আছেন। এটাই হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের প্রিয় আশু আপার অন্তরের কথা। মরতে তিনি ভয় পান না, কিন্তু তিনি খুব ভালো করেই জানেন আজ তিনি বাংলাদেশে নিশ্চিত ফিরে যাবেন, নিশ্চিত শুভ সময় ফিরে যাবেন। কিন্তু তার গায়ে যদি এই পাকিস্তানের দালাল ইউনুস, তার পোষ্যপুত্র তারেক জিয়া, তারা যদি ফুল দিয়েও আঘাত করতে চায়, তাহলে গোটা বাংলাদেশে আগুন জ্বলবে। তাহলে ওর ওই হাওয়া হাওয়া মহল নাকি হাওয়া বাড়ি ধূলিসাৎ হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো করেই তারেক জিয়া জানে। আবার তাকে সেই লন্ডনে গিয়ে ওই লুকিয়ে জীবনযাপন করতে হবে। তাই এই যে ঘটনাটা, এই আয়রন লেডি হিসেবে 2-3 জনের নাম আমরা এই রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে জানি। ভারতের মাননীয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয়া ইন্দিরা গান্ধী, একটা সময়ের ব্রিটিশ প্রাইম মিনিস্টার মিসেস মার্গারেট থ্যাচার। কিন্তু এই প্রত্যেকটি মানুষের যে লৌহ মানবীর ভূমিকা, তাকে ছাপিয়ে গেছেন কিন্তু আমার আপনার মতো ছাপোষা বাঙালি ঘরের অতি সাধারণ কিন্তু অতি অনন্য সাধারণ এই মেয়ে, আমাদের হাসু আপা, যিনি রাঁধেন এবং চুল বাঁধেন, যিনি একাধারে বাড়ির রান্নাঘর হেঁসেল সামলাচ্ছেন, সুস্বাদু রান্না করছেন। তিনি আবার যখন রাজনীতির মঞ্চে, তখন কিন্তু তিনি তত্ত্ব কথা বলছেন না, তখন কিন্তু তিনি বলছেন আম জনতার পেটের কথা, ভুখা মানুষের পেটের কথা, মা বোনেদের সম্ভ্রমের কথা, মা বোনেদের স্বাস্থ্যের কথা, ছাত্র যুবদের শিক্ষার কথা, বৃদ্ধদের আর্থিক সামাজিক সাংস্কৃতিক নিরাপত্তার কথা, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার কথা, এবং বিশেষ করে বাঙালি সংস্কৃতির যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, বহুত্ববাদী সংস্কৃতি, হিন্দু মুসলমানের যৌথ সাধনা, আমাদের আউল বাউল সহজিয়া ফকিরি তরিকার মধ্যে যে যৌথ সাধনার ধারা আছে, লালন দুদ্দুসাহ থেকে শুরু করে
পাঞ্জুসা এদের যে ধারা, সেই ধারার পুনর্বিকাশ এবং সেই ধারার পুনর্মূল্যায়নের মধ্যে দিয়ে আপামর বাঙালিকে ফুটিয়ে তোলা, রবীন্দ্রনাথ, লালন, নজরুল, সুফিয়া কামাল, শামসুর রহমানের চিন্তা চেতনার মধ্যে দিয়ে আবার চঞ্চল চৌধুরীর গানে গলা মিলিয়ে, এটাই হলেন কিন্তু আমাদের হাসু আবা। তো এই জায়গা আমি শেষ করব, এই জায়গাটিতেই কি আপনার কাছে মনে হয় যে বিশ্ব মিডিয়া বা বিশ্ব মঞ্চে আমরা যে শব্দটি ব্যবহার করেছি, কারণ শুধু মিডিয়ায় তার খবর ছেপেছে, তার বক্তব্য ছেপেছে, আর সেই সুবাদে বিশ্ব মঞ্চের, অর্থাৎ যারা রাজনীতি কিংবা অর্থনীতি কিংবা রাষ্ট্রীয় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটগুলোর দিকে নজর রাখেন, তা দুনিয়ার সবার দৃষ্টিতেই শেখ হাসিনা আবার ফিরে এসেছেন। তারা কি মানে এইটা বুঝতে পেরেছেন, বা এই উপলব্ধি থেকেই কি তারা শেখ হাসিনাকে নতুন করে গ্রহণ করলেন কি না, যে ডক্টর ইউনূসের সময় যা তাদেরকে বোঝানো হয়েছিল, যেভাবে বোঝানো হয়েছিল, সেটা আসলে সঠিক ছিল না, বরং শেখ হাসিনা যা বলছেন এখন সেটি আসলে সঠিক, সেটি আসলে মূল বিষয় ছিল। এই জিনিসটি কি তাদের এক ধরনের উপলব্ধিতে এসেছে কিনা, সেই জন্যই তারা শেখ হাসিনার এই বার্তাটিকে এত চমৎকার ভাবে লুফে নিলেন কিনা, আমি আপনার এই কথাটি ছোট করে শুনেই শেষ করব। আসলে শেখ হাসিনা কখনো কারোর চিন্তার বাইরে ছিলেন না। পরিস্থিতি, গণহিস্টিরিয়া, সেটা একটা গত 2 বছরের একটা আন্তর্জাতিক দুনিয়ার, বিশেষ করে ডিপ স্টেটের যে রাজনৈতিক ষড়যন্ত্র, পাকিস্তানের যে রাজনৈতিক ষড়যন্ত্র, এটা তার ফল ছিল। কিন্তু মানুষের মনের গহীনে তাদের বাড়ির মেয়ে, তাদের বাড়ির মা, তাদের বাড়ির আপা শেখ হাসিনা কিন্তু ছিলেন। যে লোকটা ওই 5ই আগস্ট অসভ্যতামি করেছিল গণভবনে গিয়েও, সে লোকটাও কিন্তু বেঁচে পড়ে থেকেছে শেখ হাসিনার তৈরি এই সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বাংলাদেশের কল্যাণে। আজকে বাংলাদেশকে যে অর্থনৈতিক প্রগতির পথে তিনি নিয়ে যেতে পেরেছিলেন, যে গত 2 বছরে ইউনূস আর এই খালকাটার ছোট জিয়া ধ্বংস করে দিয়েছে, সেখানেও কিন্তু শেখ হাসিনা ছিল। হ্যাঁ, আপনি আমি যেভাবে জীবনকে পরোয়া না করে, কে কি বললো না বললো, কে আমাদের দালাল বললো কি বললো না বললো, তার পরোয়া না করে আপার পাশে থেকেছি, যতদিন বেঁচে থাকবো সৃষ্টিকর্তা যতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন, আমি ভারতের নাগরিক হয়ে বলবো, বাংলাদেশ তো আমার ভালোবাসার দেশ, বঙ্গবন্ধু তো আমারও পিতৃসম, শেখ হাসিনা আমার নিজের বড় দিদি, তার পাশে আমরা থাকবো। কিন্তু এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল, ওই আব্রাহাম লিঙ্কনের একটি কথা আছে না, কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানিয়ে রাখতে পারা যায়, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য বোকা বানিয়ে রাখতে পারা যায় না। সেটাই কিন্তু শেখ হাসিনার এই যে ঐতিহাসিক 5ই আগস্ট 2026-এর দিল্লি থেকে ভার্চুয়াল বক্তৃতা, সেই বক্তৃতার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। এবং এই বক্তৃতার মান, আমি বলবো এই বক্তৃতার আবেদন, সেটি কিন্তু বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তৃতার থেকে কোনো অংশে কম নয়। এবং আগামী দিনে যখন বাঙালির রাজনৈতিক ক্ষমতায়নের ইতিহাস নিয়ে ইতিহাসের ছাত্রছাত্রীরা গবেষণা করবে, আমার দৃঢ় বিশ্বাস তারা কিন্তু শেখ হাসিনার এই 26 সালের 5ই আগস্টের এই ভার্চুয়াল বক্তৃতা, সেটাকেও তারা তাদের বিবেচনার মধ্যে রাখবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।